একটু লেফটে দিতে হবে। বাঁকা গেছে। ঠিক আছে। প্রাণপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা চলে আসলাম। একটু সাউন্ড আমরা চেক করে নিয়ে একটু নিচে নিতে হতো না বাবা। প্রাণপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন মনে হয় সব ঠিকঠাক আছে। একটু সাউন্ডটা দেখে নিই, একটু সাউন্ডটা দেখি। আমরা কালকেও এখানে ক্লাস করেছি। এখন মনে হয় সব ঠিকঠাক আছে, একটু সাউন্ডটা দেখে নিই, একটু সাউন্ডটা দেখি। ঠিক আছে। ও আচ্ছা আদি, ও আচ্ছা আগে একটু বলি ভাই, আজকে 10 মিনিট লেট হওয়ার কারণ হচ্ছে আমার বাড়ি থেকে আমাদের প্রাইমারি স্কুলটা একটু দূরে, বুঝছো। আমরা এসে গেট খুলবো, দেখি চাবি নিয়ে আসতে ভুলে গেছি, আবার বাসায় গিয়ে চাবি নিয়ে আসতে হলো। এই কারণে আমাদের ক্লাসটা শুরু করতে 10 মিনিট লেট হয়ে গেল। ভাই সরি, তোমরা কিছু মনে করো না। আমরা সাধারণত এটা করি না, আমি সাধারণত এটা করি না, তোমরা জানো। আমি টাইমগুলো খুব মেনটেন করার চেষ্টা করি। আমি সময়ের ব্যাপারে খুবই নিয়মানুবর্তিতা আমার। তো যাক, তো ফার্স্ট পেপারে ক্লাস, এই জন্য হয়তো বা স্টুডেন্টের উপস্থিতি কম। ওকে, আরেকটা বিষয় একটু বলি তোমাদের, সেইটা হচ্ছে তোমাদের অনেক গার্ডিয়ানই এখন আমাকে ফোন দিচ্ছে, বিশেষ করে যে 2021 এবং 22-এর যে শিক্ষার্থীরা আছে তাদের গার্ডিয়ানরা বেশি ফোন দিচ্ছে আমাকে, যে জুয়েল এর আগে তো তোমাকে একদিন ফোন দিলাম, তো তুমি বললা না তো এই ব্যাপারে, ক্লাস করার ব্যাপার বা ভর্তি হওয়ার ব্যাপারটা এভাবে জোর দিয়ে বললা না। আসলে আমার যারা অফলাইন স্টুডেন্ট, তোমরা নিশ্চয়ই জানো যে আমি কিন্তু কখনোই কোনো স্টুডেন্টকে ভর্তির ব্যাপারে ফোর্স করি না। যখন কোনো গার্ডিয়ান জিজ্ঞেস করে যে আমার কি করা উচিত বলো তো, তখন আমি তাকে যেটা করা উচিত সেটাই পরামর্শ দিই। আর যখন কোনো গার্ডিয়ান বলে যে সিদ্ধান্ত নিয়ে ফেলছে অলরেডি, নিয়ে আমাকে বলছে এটাই তো উচিত, তাই না, এটাই তো ঠিক, এটাই করা দরকার, আমি তখন তাকে কি বলবো ভাই বলো তো। আমি জানি তাকে ডাইভার্ট করাটা অনেক কঠিন, আর ডাইভার্ট করলে সে অন্যভাবে নিতে পারে। এই কারণে আমি কিন্তু তখন আর বলি না, উনি যেটা বলেন সেটাতে আমি লাইক দিই। কারণ আমি বিশ্বাস করি যে মানুষ নিজ থেকে কোনো কিছু রিয়ালাইজ না করলে সেটার মানে রিয়ালাইজেশনটা আসাটা কঠিন। তো দেখো, আমাদের সেকেন্ড পেপারে 19টা ক্লাস, আজকে ফার্স্ট পেপারের 4র্থ ক্লাস কিন্তু হয়ে যাবে। আজ থেকে 15-20 দিন পর তোমাদের 2023-এর যারা পরীক্ষার্থী আসো বা 22 বা 21, আস্তে আস্তে সবাই ফিল করবে যে আসলে আর ঘোরাফেরা বিভিন্ন গ্রুপে বিভিন্ন জায়গায় দৌড়ঝাঁপ করে কোনো লাভ নাই, এই একটা গ্রুপেই ক্লাস করাটাই বেটার, এটা মনে করবে। কিন্তু ততক্ষণে সময়টা অনেক দূর চলে যাবে আসলে। ওকে, এখনও তো তোমরা দেখছো ভাই প্রতিদিন গ্রুপে নতুন নতুন স্টুডেন্ট ভর্তি হচ্ছে আর কি। তো যাক, আজকে কিন্তু আমরা 12টা 15 বা 20-এর দিকে আমরা সেকেন্ড ইয়ারের গ্রুপে আবার এই যে 21-এর যে অ্যাসাইনমেন্ট সেটা নিয়ে কথা বলবো। তোমরা চাইলে ওখানেও ক্লাসটা আবার করতে পারো। তো যাক, আমরা ক্লাস শুরু করছি আজকে। তো এখন আজকে যেটা আমরা শুরু করব
সেটা হচ্ছে রাদারফোর্ড পরমাণু মডেল। ঠিক আছে, এখান থেকে সিকিউ এর চেয়ে এমসিকিউ বেশি আসে। রাদারফোর্ড তোমরা বুঝতেই পারছো ভাই, গুণগত রসায়নের আজকে আমাদের 4র্থ ক্লাস। আমরা খুব ধীরে ধীরে পড়ছি। 2021-এর শিক্ষার্থীরা হয়তো মনে করতে পারো 22-23 ঠিক আছে, তারা ধীরে ধীরে পড়লে তাদের জন্য বেশি সুবিধাজনক। 21-এরটা মনে করতে পারো যে এইভাবে পড়ালে কি আমাদের সিলেবাস শেষ হয়? অবশ্যই। আমি বললাম তো ডিসেম্বরে আসি, তার আগে তোমাদের শর্ট সিলেবাসটা দেখবে শেষ হয়ে যাবে। এরপর আবার তো তোমাদের অ্যাডমিশন টেস্ট পর্যন্ত আমরা পুরো সিলেবাসটাই পড়বো। ওই দায়িত্বটুকু আমার মাথায় আছে। আমি যেভাবে পড়াচ্ছি শুধু পড়ে যাও, তোমরা ভালো করবে ইনশাআল্লাহ। তো রাদারফোর্ড পরমাণু মডেল, তো রাদারফোর্ড তোমরা জানো যে পরমাণুবাদের জনক বলা হয় ডাল্টনকে, এবং ডাল্টনের পরমাণু মতবাদে বেশ কিছু ত্রুটি ছিল, এবং সেই ত্রুটির আলোকেই কিন্তু রাদারফোর্ড তার পরমাণু মডেল দাঁড় করিয়েছিলেন। তো সেই মডেলটা দাঁড় করানোর আগে পরমাণুর নিউক্লিয়াস আবিষ্কারের একটা পরীক্ষা করেছিলেন রাদারফোর্ড, যাকে আমরা বলি আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা বা আলফা কণা পরীক্ষা। আলফা কণা পরীক্ষা, এই পরীক্ষাটা করেছিলেন উনি। এমসিকিউ দিতেই পারে এটা, যে রাদারফোর্ড নিউক্লিয়াস আবিষ্কারের জন্য কোন পরীক্ষাটি করেন? উনি আলফা কণা পরীক্ষা করেন। এই পরীক্ষায় উনি কি কি ব্যবহার করেছিলেন? উনি ব্যবহার করেছিলেন পাতলা স্বর্ণপাত। পাতলা স্বর্ণপাত। এখন এমসিকিউ দেয় এই পাতলা স্বর্ণপাতের পুরুত্ব আসলে কত ছিল, এইটা নিয়ে আমি দেখি পোলাপানদের মধ্যে ব্যাপক কনফিউশন। সেটা হচ্ছে 0.0004 মিলিমিটার। যদি মিলিমিটারে বলা হয় তাহলে 0.0004 মিলিমিটার, আর যদি সেন্টিমিটারে বলা হয় তাহলে 0.00004 সেন্টিমিটার। একই জিনিস তো আমরা জানি, 1 সেন্টিমিটার সমান 10 মিলিমিটার। কি ঠিক আছে? বুঝতেই পারছো যে এই যে জাস্ট একটা শূন্য এখানে কম আছে। ওকে, তাহলে মাথায় থাকে যেন মিলিমিটারে যদি বলা হয় তাহলে এত মিলিমিটার, আর সেন্টিমিটারে হলে এত সেন্টিমিটার। ওকে, এটা হচ্ছে পাতলা স্বর্ণপাত উনি ব্যবহার করেছিলেন। ও আচ্ছা, ডানে দেখা যায় না, ভালো না। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে ডানে একটু নেওয়াটাই মনে হয় বেটার। ডানে একটু নিচ্ছি, দাঁড়া, ডানে নেওয়াটাই বেটার বাবা, কারণ আমি বামে দাঁড়িয়ে থাকছি তো। একটু লেটে আসবে বাবা। বের হয়ে আবার ঢুকো, তাহলে দেখবা। ওকে ওকে, ঠিক আছে, এখন ঠিক আছে ভাইয়া। দেখো কি মাথায় থাকবে এটা তোমাদের? আচ্ছা, একটু দাঁড়াও। কি বাবা? ওকে, আচ্ছা, ক্লিয়ার ভাই? এটা এখন দেখা যায় তো না ভাই? থ্যাংক ইউ, এখন দেখা যায়। ওকে, তাহলে মাথায় থাকে যেন যে আমাদের যখন মিলিমিটার বলবে 0.004 মিলিমিটার, আর হচ্ছে সেন্টিমিটার বললে এইটা। ওকে, আর কি কি ব্যবহার করেছিলেন উনি? আলফা কণা। আলফা কণা। আর একটা কি ব্যবহার করেছিলেন? জিঙ্ক সালফাইডের রাসায়নিক পদার্থের একটা পর্দা। 2016 সালে ঢাকা বোর্ডে একটা এমসিকিউ দিয়েছিল, দেখবা যে রাদারফোর্ডের আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষায় উনি যে স্বর্ণপাতের পেছনে যে রাসায়নিক পদার্থের পর্দা ব্যবহার করেছিলেন, সেটা কিসের? সেটা হচ্ছে জিঙ্ক সালফাইডের। আচ্ছা, আরেকটা কথা বলে নিই, এখানে 2023-এর যে শিক্ষার্থীরা আছে, আমার 2021-এর এসএসসি, তোমাদের আমি সপ্তাহে একদিন করে ক্লাস নিব কেমিস্ট্রি এসএসসি ক্লাসের উপর, সেটা আমাদের পাবলিক গ্রুপে নিব। আর তোমাদের অ্যাসাইনমেন্টের উপরে আমি আজকালকের মধ্যে একটা ক্লাস নেব, অসুবিধা নেই। তোমাদের 1 নাম্বার আর 2 নাম্বার অ্যাসাইনমেন্টটা বোধহয় দিয়ে দিয়েছে, সেটার উপর আমি ক্লাস নেব। তো যাক, দেখো তাহলে আলফা কণা বিচ্ছুরণ করে কী ব্যবহার করেন? পাতলা স্বর্ণপাত, আলফা কণা এবং জিঙ্ক সালফাইডের পর্দা।
এমসিকিউ আসতে পারে পাতলা স্বর্ণপাতের পুরুত্ব কত ছিল, এত মিলিমিটার বা এত সেন্টিমিটার, আর রাসায়নিক পদার্থের পর্দা ছিল কার, জিঙ্ক সালফাইডে। এই উপাদানগুলো উনি ব্যবহার করেছিলেন। এইবার দেখো ভাই আমরা একটু দেখে নিই যে এই পরীক্ষাটা উনি কিভাবে করেছিলেন। তো একটা স্বর্ণপাতের মধ্যে তো অনেকগুলো পরমাণু থাকে, একটা স্বর্ণপাতের মধ্যে অনেকগুলো পরমাণু থাকে ভাই, বুঝছো? সেখান থেকে একটা পরমাণু নিয়ে আমরা জুম করছি, এই যে জুম করলাম পরমাণুটা, এবং এটার পেছনে আমরা রাসায়নিক পদার্থের পর্দা দিয়েছিলেন উনি। এটা হচ্ছে জিঙ্ক সালফাইড। এই রাসায়নিক পদার্থটার একটা স্পেশাল বৈশিষ্ট্য হলো আলফা কণা যখন এই জিঙ্ক সালফাইডের পর্দাটাকে আঘাত করে তখন এটা প্রজ্বলিত হয়ে যায়, ফলে ওই আলফা কণার গতিপথ সম্পর্কে ধারণা পাওয়া যায়। ওকে, আমি আবারও বলছি, আমরা যখন আলফা কণাটা মানে এক্সপেরিমেন্টে আর কি, আলফা কণাটা যখন নিক্ষেপ করা হয়, ওই আলফা কণাটা যখন এই জিঙ্ক সালফাইডের পর্দাকে আঘাত করে তখন এটা প্রজ্বলিত হয়ে যায়। ওই প্রজ্বলন দেখে বোঝা যায় যে আলফা কণাটা কোন দিক দিয়ে যাচ্ছে আসলে। তো খেয়াল করো ভাইয়া, এই যে একটা পাতলা স্বর্ণপাতের একটা, তোমার জানো না, একটা সোনার পাতের মধ্যে অনেকগুলোই পরমাণু থাকে, সেখান থেকে একটা পরমাণুকে জুম করে বিবেচনা করে আমরা এক্সপেরিমেন্টটা ব্যাখ্যা করব। তো এর উপর যখন আলফা কণা নিক্ষেপ করেন রাদারফোর্ড, দেখা যাচ্ছে বেশিরভাগ আলফা কণায় ওই স্বর্ণপাত ভেদ করে চলে যাচ্ছে, বেশিরভাগ আলফা কণায় ওই স্বর্ণপাত ভেদ করে চলে যাচ্ছে। দু একটা আলফা কণা বাঁকা হয়ে যাচ্ছে, কোনোটা আবার একদম 90 ডিগ্রিতে চলে যায়, আবার কোনোটা দেখা যায় যে একদম 180 ডিগ্রিতে পিছনে দিকে, মানে জাস্ট যে বরাবর যায় ওই বরাবরই ফিরে আসে। এই হলো তার এক্সপেরিমেন্ট। আমি আবারও বলছি যে রাদারফোর্ড এই যে পাতলা স্বর্ণপাতের একটা পরমাণু, সেটার উপর আলফা কণা নিক্ষেপ করলে উনি দেখছেন বেশিরভাগ আলফা কণাই ওই স্বর্ণপাত ভেদ করে চলে যাচ্ছে, দু একটা একটু বাঁকা হয়ে যাচ্ছে, এবং প্রায় 20,000 আলফা কোণার মধ্যে একটা আলফা কোণা একদম টোটালি মানে আমি জাস্ট দেখালাম এভাবে, জাস্ট এই বরাবরই ব্যাক করে চলে আসতেছে। এইটা হলো তার এক্সপেরিমেন্ট। আমি আগে এক্সপেরিমেন্ট থেকে কারণগুলো ব্যাখ্যা করি, তারপর বুঝতে না পারলে আমি আবার ব্যাখ্যা করব। এটা খুবই ইজি, রাদারফোর্ড পরমাণু মডেলটা খুবই ইজি, এখান থেকে খুব বেশি প্রশ্ন হয় তাও না, এমসিকিউ কিছু দেয়, আর কিছু কিছু ক্ষেত্রে আবার ওই যে রাদারফোর্ড বোর মডেলের চিত্র দিয়ে বলে যে উদ্দীপক উল্লেখিত মডেল দুটির মধ্যে কম্পেয়ার করো, এরকম সিকিউ আসে। আচ্ছা, আমরা আগে একটু পড়ি, তারপর আমরা বলবো যে কিভাবে প্রশ্ন হতে পারে। এই রাদারফোর্ড পরমাণু মডেল হওয়ার পর, মানে রাদারফোর্ড পরমাণু মডেলটা শেষ হওয়ার পর এই কয়েকদিন ধরে আমরা যতটুকু পড়লাম ভাইয়া, এটার উপর একটা পরীক্ষা নিব আমরা। ওকে, সেটা আমি ক্লাসের শেষে বলতেছি, দাঁড়াও। তাহলে আমি আরেকবার বলে নিই, রাদারফোর্ড যে এক্সপেরিমেন্টটা করেছেন, যে উনি যখন এই স্বর্ণপাতের উপর আলফা কণা নিক্ষেপ করলেন, বেশিরভাগ আলফা কণায় ওই স্বর্ণপাত ভেদ করে চলে যাচ্ছে, দু একটা আলফা কণা একটু বাঁকা হয়ে বের হচ্ছে, এবং প্রায় 20,000 আলফা কণার মধ্যে একটা আলফা কণা টোটালি পিছনে ব্যাক করছে। এই হলো তার পরীক্ষা। এবং এই পরীক্ষা থেকে তিনি কি কি সিদ্ধান্তে আসলেন? উনি আসলেন বেশিরভাগ আলফা কণায় ওই স্বর্ণপাত ভেদ করে যেহেতু চলে যাচ্ছে, অতএব পরমাণুর বেশিরভাগ জায়গায় ফাঁকা। পরমাণুর বেশিরভাগ জায়গায় যদি ফাঁকা না হতো তাহলে বেশিরভাগ আলফা কণায় ওই স্বর্ণপাত ভেদ করে চলে যেত না। তার মানে যেহেতু বেশিরভাগ আলফা কণায় ওই স্বর্ণপাত ভেদ করে চলে যায়, তার মানে পরমাণুর বেশিরভাগ জায়গায় হচ্ছে ফাঁকা। এইটুকু ক্লিয়ার? আমার মনে এইটুকু বুঝতে পেরেছো তোমরা, যে বেশিরভাগ আলফা কণায় যেহেতু স্বর্ণপাত ভেদ করে চলে যায়, অতএব পরমাণুর বেশিরভাগ জায়গায় ফাঁকা। এইবার দেখো, যেহেতু 20,000 আলফা কণার মধ্যে একটা আলফা কণা টোটালি পিছনের দিকে ব্যাক করে, তার মানে অবশ্যই পরমাণুর মাঝখানে কোনো একটা কিছু আছে যেটা পজিটিভ চার্জ ধর্মী এবং আলফা কণার তুলনায় ভারী। তোমরা বলবা কেন এটা রাদারফোর্ড মনে করলেন? কারণ হচ্ছে আমরা খুব ভালো করেই জানি যে আমরা কখন কোনো কিছুতে ধাক্কা খেয়ে পিছনের দিকে ব্যাক করি বলতো, যদি আমি একই ধর্মী অথবা আমার চেয়ে ভারী কোনো বস্তুর সাথে আমি ধাক্কা খাই। আমি একটা কথা প্রায় বলি, রাস্তায় যাওয়ার সময় তুমি যদি একটা মাকড়সার জালের সঙ্গে ধাক্কা খাও তুমি কিন্তু পিছনে ব্যাক করবা না, বাট একটা ওয়ালের সঙ্গে যদি ধাক্কা খাও তুমি কিন্তু পিছনে ব্যাক করবা। এটা খুব সহজ কথা। তার মানে যেহেতু আলফা কোণাটা পজিটিভ চার্জধর্মী,
ও আচ্ছা, আরেকটা কোশ্চিন এখান থেকে, রাজশাহী বোর্ড 2016 সহ অনেক বোর্ডেই ক নাম্বার প্রশ্নে এটা দিয়েছে আলফা কোণা কি? তোমরা যে কোনোভাবে উত্তর দিতে পারো যে ধনাত্মক চার্জযুক্ত হিলিয়াম নিউক্লিয়াসকেই বলা হয় আলফা কোণা। ধনাত্মক চার্জযুক্ত হিলিয়াম নিউক্লিয়াসকেই বলে আলফা কোণা। অথবা বলতে পারো হিলিয়াম পরমাণু থেকে দুটা ইলেকট্রন অপসারণ করলে যে হিলিয়াম 2+ আয়নটা তৈরি হয় তাকেই বলা হয় আলফা কোণা। যেমন এর আগে প্রোটন কাকে বলে বলেছিলাম না ভাইয়া, যে হাইড্রোজেন পরমাণুতে বিরাজিত একমাত্র ইলেকট্রনটাকে অপসারণ করলে যে হাইড্রোজেন প্লাস আয়নটা তৈরি হয়। না মমি রাদার কয়টা 90 ডিগ্রিতে ব্যাক করে আর করে, এটার কোনো সংখ্যা নির্দিষ্ট নাই। আচ্ছা, যেগুলো নির্দিষ্ট সেগুলো আমি বলে দেবো ভাই, অসুবিধা নাই। জাস্ট প্রায় বলা হচ্ছে প্রায় 20,000-এর মধ্যে একটা আলফা কোণা পিছনে ব্যাক করে। তো এটা কিন্তু ক নাম্বার প্রশ্নে দেয় যে আলফা কোণা কি? তাহলে ধনাত্মক চার্জযুক্ত হিলিয়াম আয়নকেই বলি আমরা আলফা কোণা, বা হিলিয়াম থেকে দুইটা ইলেকট্রন অপসারণ করলে যে হিলিয়াম 2+ আয়ন তৈরি হয় তাকেই বলা হয় আলফা কোণা, এটা বললেও হবে। তাহলে কি বললাম, যে যেহেতু বেশিরভাগ আলফা কোণায় ওই সনুপাত ভেদ করে চলে যাচ্ছে, তার মানে পরমাণুর বেশিরভাগ জায়গায় ফাঁকা, এবং যেহেতু প্রায় 20,000 আলফা কোণার মধ্যে একটা আলফা কোণা টোটালি পিছনে ব্যাক করছে, তার মানে অবশ্যই পরমাণুর মাঝখানে কোনো একটা কিছু আছে যেটা পজিটিভ চার্জ ধর্মী। কারণ যেহেতু আমার আলফা কোণাগুলো ভাই পজিটিভ চার্জ ধর্মী, যদি এটাও পজিটিভ চার্জ ধর্মী না হতো তাহলে তো বিকশিত হতো না, এবং যেহেতু এর চেয়ে যদি এটা ভারী না হতো তাহলে টোটালি পিছনের দিকে ব্যাক করতো না। যেহেতু আলফা কোণাটা কোনো কিছুর সাথে ধাক্কা খেয়ে টোটালি পিছনের দিকে ব্যাক করছে, আলফা কোণা যেহেতু পজিটিভ চার্জ ধর্মী, তার মানে মাঝখানে যেটা আছে ওটাও পজিটিভ চার্জ ধর্মী এবং আলফা কোণার তুলনায় ভারী। রাদারফোর্ড যেটা নাম দিলেন নিউক্লিয়াস, এবং পুরো জায়গাটাই ফাঁকা, মাঝখানে কোন একটা কিছু আছে, তাহলে সবটুকুই ফাঁকা, মাঝখানে শুধুমাত্র কোন একটা কিছু আছে, তাহলে আমরা বলতে পারি না ওই নিউক্লিয়াসের ভরই হচ্ছে পরমাণুর ভর, কারণ পুরোটাই যে ফাঁকা, এছাড়া তো কিছু নাই। তাই রাদারফোর্ড বললেন পরমাণু নিউক্লিয়াসের ভরই হলো পরমাণুর প্রকৃত ভর। ওকে, নিউক্লিয়াসের ভরই হলো, এই যে দেখো এই জিনিসগুলো কিন্তু শেখার বিষয়। ফোন আসতেছে, আমি ফোন কেটে দিচ্ছি। ফোন কাউকে দিয়ে ফোন যদি সে কেটে দেয়, খুব বেশি এমার্জেন্সি যদি না হয় আর ফোন দিতে হয় না, এটা জাস্ট একটা সৌজন্যতার মধ্যে পড়ে আসলে, যে কোনো মানুষকে এই দেখছো ফোন দিচ্ছে। হ্যালো, আসসালামু আলাইকুম। আচ্ছা, আমি একটু পরে কথা বলছি, আমি ক্লাস নিচ্ছি এখন। হ্যাঁ, আরে ভাই ক্লাস নিচ্ছি আমি, ক্লাসে তো আমি। আচ্ছা, হৃদয় কর্মকার, শ্রোডিঞ্জারের সমীকরণটা তোমাদের সিলেবাস ওরকমভাবে নাই ভাই, আর ওইটা তোমরা আপাতত ওভাবে বুঝতেও পারবা না। হ্যাঁ, ওই শুধু সমীকরণটা অ্যাডমিশন টেস্টের জন্য মনে রাখতে পারো, এটুকু আর কি। আচ্ছা প্লিজ দেখো, তাহলে কি বলছি ভাই আমরা, যে পরমাণুর বেশিরভাগ জায়গায় ফাঁকা এবং মাঝখানে কোনো একটা কিছু আছে, যেহেতু পুরোটাই ফাঁকা তাহলে মাঝখানে যে জিনিসটা আছে সেইটার ভরই হলো ওই পরমাণুর প্রকৃত ভর। তাই রাদারফোর্ড বলেছেন পরমাণু নিউক্লিয়াসের ভরই হচ্ছে পরমাণুর প্রকৃত ভর। এইবার কথা হচ্ছে যে একটা পরমাণু তো সার্বিকভাবে বিদ্যুৎ নিরপেক্ষ হয়, একটা পরমাণু যেহেতু সার্বিকভাবে বিদ্যুৎ নিরপেক্ষ হয় তাহলে নিশ্চয় ওই পরমাণুতে যে কটা পজিটিভ চার্জ আছে সেম পরিমাণ নেগেটিভ চার্জ ওই পরমাণুতে অবশ্যই থাকবে, তা না হলে তো পরমাণুটা বিদ্যুৎ নিরপেক্ষ হতো না, কি ঠিক কিনা? যে কটা পজিটিভ চার্জ ওই পরমাণুতে আছে অবশ্যই সেম পরিমাণ নেগেটিভ চার্জ ওই পরমাণুতে অবশ্যই আছে, যদি না থাকতো তাহলে পরমাণুগুলো সার্বিকভাবে বিদ্যুৎ নিরপেক্ষ হতো না। তো যদি ওই পরমাণুতে সেম পরিমাণ নেগেটিভ চার্জ থাকে তাহলে এই নেগেটিভ চার্জগুলো কোথায় থাকতে পারে? তখন রাদারফোর্ড গেস করলেন যে এই ফাঁকা জায়গাগুলোতে এই নেগেটিভ চার্জগুলো মানে ইলেকট্রনগুলো থাকতে পারে। তাহলে এই ফাঁকা জায়গাগুলোতে যদি ইলেকট্রনগুলো থাকে তাহলে এই ইলেকট্রনগুলো
আলফা কণার গতিপথের কোনো পরিবর্তন করলো না কেন? কারণ আলফা কণাগুলো যখন নিক্ষেপ করা হয় ওই আলফা কণাগুলোতে ইলেকট্রনের সাথে সংঘর্ষে লিপ্ত হয়, তাহলে ইলেকট্রনগুলো আলফা কণার গতিপথের কোনো পরিবর্তন করতে পারলো না কেন? তখন উনি ধারণা করলেন ঠিক আছে, পরিবর্তন করতে পারে না এই কারণে যে আলফা কণার তুলনায় ইলেকট্রনগুলোর ভর অতীব নগণ্য। কত নগণ্য তোমরা নিশ্চয়ই জানো বোধহয় পয়েন্ট, কারণ এর আগের ক্লাসে আমি করিয়েছি 0.0054, তারপর AMU মনে আছে? 1 AMU সমান কত গ্রাম? 1.66 ইন্টু 10⁻⁻24 গ্রাম। 1 AMU ইজ ইকাল টু 1.66 ইন্টু 10⁻⁻24 গ্রাম। তাহলে এত AMU চিন্তা করো তুমি। তো যেহেতু ইলেকট্রনের ভর অতীব নগণ্য, এই উদাহরণটা আমি প্রায় ব্যবহার করি যে আমরা রাস্তায় দিয়ে যাওয়ার সময় যদি একটা মশার সাথে ধাক্কা খাই তাহলে আমার গতিপথের কিন্তু কোনো পরিবর্তন হবে না, কিন্তু একটা ট্রাকের সঙ্গে যদি ধাক্কা খাই তাহলে আমার গতিপথের কিন্তু পরিবর্তন হয়ে যাবে, কিন্তু ট্রাকের গতিপথের কোনো পরিবর্তন হবে না, কারণ ট্রাকের তুলনায় আমার ভর অতীব নগণ্য, তাই ট্রাকের গতিপথের কোনো পরিবর্তন হবে না। আমার তুলনায় মশার ভর অতীব নগণ্য, তাই আমার গতিপথের কোনো পরিবর্তন হবে না। কি কথা ক্লিয়ার ভাই? যে আলফা কণাগুলো ইলেকট্রনগুলো আলফা কণার গতিপথের কোনো পরিবর্তন করতে পারে না, এই কারণে আলফা কণার তুলনায় ইলেকট্রনগুলোর ভর অতীব নগণ্য। এই হলো রাদারফোর্ডের আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা, এবং ওই পরীক্ষা থেকে উনি যে সিদ্ধান্তগুলো নিয়েছিলেন, যে ধারণাগুলো করেছিলেন, সেগুলো হচ্ছে এগুলো। তোমরা আমাকে একটু প্লিজ বলো যে এই ধারণাগুলোর মধ্যে কার কোনটা বুঝতে পারো নাই, কে কোনটা বুঝতে পারো নাই। যে আমি একটু প্রথম থেকে বলতেছি যে রাদারফোর্ড কি করেছিলেন, একটা পাতলা স্বর্ণপাত নিয়েছিলেন যার পুরুত্ব ছিল 0.0004 মিলিমিটার বা 0.00004 সেন্টিমিটার, এবং উনি কি করছিলেন তার উপর আলফা কণা নিক্ষেপ করেছিলেন এবং দেখলেন বেশিরভাগ আলফা কণায় ওই স্বর্ণপাত ভেদ করে চলে যাচ্ছে, দু একটা বাঁকা হয়ে যাচ্ছে। কেন বুঝতে পারছো? সাইডে ধাক্কা লাগলে তো বাঁকাই হবে, এখানে ধাক্কা লাগলে 90 ডিগ্রিতে চলে যাবে, মাঝখানে ধাক্কা খেলে টোটালি পিছনের দিকে ব্যাক করবে। তো এখান থেকে উনি কিছু ধারণা করলেন যে বেশিরভাগ আলফা কণায় যেহেতু ওই স্বর্ণপাত ভেদ করে চলে, 2023-এর শিক্ষার্থীদের বলছি, 23-এর পোলাপানে একটু বলো তো ভাই বুঝতে পারছো কিনা? বেশিরভাগ আলফা কণায় যেহেতু ওই স্বর্ণপাত ভেদ করে চলে যাচ্ছে, তার মানে পরমাণুর বেশিরভাগ জায়গায় হচ্ছে ফাঁকা। হ্যাঁ ধরো, যেহেতু বেশিরভাগ আলফা কণায় ওই স্বর্ণপাত ভেদ করে চলে যাচ্ছে, যেহেতু বেশিরভাগ আলফা কোণায় ওই স্বর্ণপাত ভেদ করে চলে যাচ্ছে, তার মানে পরমাণু বেশিরভাগ জায়গায় ফাঁকা, এবং যেহেতু মাঝখানে কোন একটা কিছু আছে যেটা কিনা আলফা কোণার তুলনায় ভারী এবং পজিটিভ চার্জ ধরবে, তা না হলে পিছনে ব্যাক করতো না, এবং যেহেতু পুরোটাই ফাঁকা, মাঝখানে কোন একটা কিছু আছে, অর্থাৎ ওটার ভরই হলো পরমাণুর ভর। তোমরা হয়তো বলবা তাহলে ইলেকট্রনের ভর কি গণ্য হবে না? অবশ্যই হবে। ইলেকট্রনের ভর যেহেতু অতীব নগণ্য, তাই ওটাকে রাদারফোর্ড নেগলেক্ট করে বলেছেন পরমাণু নিউক্লিয়াসের ভরই হলো পরমাণুর প্রকৃত ভর। ওকে ওয়াই তোমার নূর, একটু বলো তো ভাই ক্লিয়ার কিনা? কি ক্লিয়ার ভাই তোমরা এখন? আচ্ছা, সম্প্রীতি কি এটা জুয়ায়ের 8টার সময় ইলেকট্রনগুলোর অবস্থান বুঝলাম না, এটা বলা হচ্ছে ইলেকট্রনগুলোর সঠিক অবস্থান সম্পর্কে তো রাদারফোর্ড কোনো ব্যাখ্যা দিতে পারেন নাই ভাইয়া। উনি শুধু বলছেন যে যেহেতু পজিটিভ চার্জ, তাহলে যেহেতু পরমাণু সার্বিকভাবে বিদ্যুৎ নিরপেক্ষ, তড়িৎ নিরপেক্ষ, তাহলে যে পরিমাণ পজিটিভ চার্জ থাকবে ওই পরমাণুতে অবশ্যই সেই পরিমাণ নেগেটিভ চার্জই থাকবে। তাহলে নেগেটিভ চার্জ মানে ইলেকট্রনগুলো কোথায় আছে? উনি ধারণা করলেন যে এই যে আমি বলছি যে বেশিরভাগ জায়গায় ফাঁকা, এই ফাঁকা জায়গাগুলোতে ইলেকট্রনগুলো থাকতে পারে। এই ফাঁকা জায়গাগুলোতে ইলেকট্রনগুলো কিভাবে বিন্যস্ত, এইটা তো রাদারফোর্ড মডেলে বলা নাই, এটা তো রাদারফোর্ড মডেল একটা ত্রুটি, যে ইলেকট্রনগুলোর বিন্যাস সম্পর্কে রাদারফোর্ড পরমাণু মডেলে সুস্পষ্ট কোনো ব্যাখ্যা নাই, এটা একটা ত্রুটি ভাইয়া। আচ্ছা, আমি তোমাদের এখানে একজন কমেন্ট করছো ভাই, আমি তোমাদের জুল থমসন মডেলটা এখনো করাইনি, ওটা তোমাদের সিলেবাসের নাই, ওখানে প্রশ্ন হয় না, ওগুলো আমরা পরে দেখবো ভাই। যেগুলো তোমাদের সিলেবাস আছে আমি সেগুলোই তোমাদের পড়াচ্ছি আর কি। ওকে
ওয়াহিদুজ্জামান নূর, বোর ইজ রিয়েল, বোরেও প্রবলেম আছে ভাই, বোরে যাই এত বেশি এত তাদের বুঝে নিলে তো প্রবলেম। তাহলে এই হলো আমাদের রাদারফোর্ড পরমাণু মডেল দেওয়ার আগে উনি যে আলফা কণা পরীক্ষাটা করেছিলেন, সে আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা, এইটার আলোকে উনি একটা মডেল দাঁড় করিয়েছিলেন যেটাকে আমরা রাদারফোর্ডের পরমাণু মডেল বলে থাকি। এই মডেলটাকে উনি সৌরমণ্ডলের গঠনের সঙ্গে কম্পেয়ার করেছিলেন জন্য রাদারফোর্ড পরমাণু মডেলের আরেকটা নাম হচ্ছে সোলার সিস্টেম অ্যাটম মডেল। সোলার সিস্টেম অ্যাটম মডেল, সোলার সিস্টেম অ্যাটম মডেল বা পরমাণু মডেল যাই বলো না কেন, অনেক সময় এমসিকিউ দেয় এটা। সোলার সিস্টেম অ্যাটম মডেল বলা হয় কাকে? রাদারফোর্ড মডেলকেই বলা হয় সোলার সিস্টেম অ্যাটম মডেল। কি করছো ভাই? প্রতিপ্রভা লিখেছো তোমরা, কি লিখেছ? পিছনেও কি স্বর্ণপাত ছিল? তাছাড়া পিছনের দিকে স্বর্ণপাত ছিল না ভাইয়া, পিছনের দিকে ছিল জিঙ্ক সালফাইডের রাসায়নিক পদার্থের পর্দা, যেটা আলফা কণা নিক্ষেপ করলে এটা প্রজ্বলিত হচ্ছিল। ওকে, দেখো যদি প্রয়োজনের চেয়ে বেশি বোঝার চেষ্টা করো তাহলে এটা তোমার জন্য লাভের চেয়ে ক্ষতিটাই বেশি হবে। যেটুকু যতটুকু যেভাবে পড়ানো আগে পড়ো, কনসেপ্টটা ক্লিয়ার করো, তারপর ওগুলিতে এসে আরও ভিতরে ঢোকার চেষ্টা করো ভাইয়া। সোলার সিস্টেম অ্যাটম মডেল অর্থাৎ রাদারফোর্ড বলেছিলেন সূর্যের চারিপাশে গ্রহগুলো যেভাবে সূর্যকে প্রদক্ষিণ করে, পরমাণুর নিউক্লিয়াসের চারিপাশে ইলেকট্রনগুলো সেভাবে নিউক্লিয়াসকে প্রদক্ষিণ করে। এইটা হচ্ছে তার মডেলের প্রথম কথা। তো আমরা একসঙ্গে ত্রুটিগুলো আলোচনা করে ফেলি রাদারফোর্ড পরমাণু মডেলের। এটা হলো তার একটা বড় ত্রুটি। আমরা সাধারণত আমি এই কথাটা স্টুডেন্টদের প্রায় বলি, আমরা সাদৃশ্য বলি আর বৈসাদৃশ্য বলি না কেন, কম্পেয়ার করতে হয় কিন্তু একই জাতীয়র মধ্যে। ধরো তোমার কোনো বন্ধু তোমাকে এসে বললো, বলো তো তোমার আর একটা গরুর মধ্যে পার্থক্য কি? তুমি ধরো খুব খুশি হয়ে গেলা, যাক পার্থক্য তৈরি করতে বলছে, কি মিল আছে সেটা তো আর বলে নাই। আরে পার্থক্য তৈরি করতে বলুক আর মিল বের করতে বলুক না কেন, কম্পেয়ার করেছে, তো কম্পেয়ার করেছে মানেই বুঝতে হবে হয় তোমাকে গরু মনে করেছে অথবা গরুকে তুমি মনে করেছে। অর্থাৎ সাদৃশ্য হোক আর বৈসাদৃশ্য হোক না কেন, কারোর সাথে কম্পেয়ার করতে গেলে অবশ্যই কম্পেয়ার করতে হয় একই জাতীয়র মধ্যে। একটা ছেলে ধরো তার বাড়িতে কোনো কাজ কাম কিছু নাই, সারাদিন পড়ালেখা করে, সে রেজাল্ট ভালো করলো। আর একটা গরিবের ছেলে সারাদিন কাজ টাজ করার পর সে পড়ালেখা করেছে, হয়তো তার রেজাল্ট একটু ওই যে ছেলেটা কোনো কাজ নাই শুধু পড়ালেখাই করে তার চেয়ে একটু খারাপ হয়েছে। তুমি তার সাথে কম্পেয়ার করতে পারো না। কম্পেয়ার করতে পারতা যদি দুইজনকে সমান পরিমাণ সুযোগ সুবিধা তুমি দিতে পারতা। তো যাক, রাদারফোর্ড বলছেন সূর্যের চারিপাশে যেভাবে গ্রহগুলো সূর্যকে প্রদক্ষিণ করে, ইলেকট্রনগুলোও পরমাণুর নিউক্লিয়াসের চারিদিকে সেভাবে প্রদক্ষিণ করে। এখানে কম্পেয়ার করাটা ঠিক হয়নি, এটা রাদারফোর্ড পরমাণু মডেলের একটা ত্রুটি। এই কারণে যে গ্রহগুলো হলো চার্জ নিরপেক্ষ এবং এরা পরস্পরকে আকর্ষণ করে, যে আকর্ষণকে আমরা মহাকর্ষ বলে থাকি। কি ঠিক আছে? যে গ্রহগুলো হলো চার্জ নিরপেক্ষ এবং এরা পরস্পরকে আকর্ষণ করে, যাকে আমরা বলে থাকি মহাকর্ষ। বাট পরমাণুতে বিভিন্ন মানে নিউক্লিয়াসের চারিদিকে বিভিন্ন কক্ষপথে যে ইলেকট্রনগুলো থাকে এরা আসলে ঋণাত্মক চার্জধর্মী এবং ইলেকট্রনগুলো পরস্পরকে বিকর্ষণ করে। তাহলে একটা ত্রুটি হলো। আরেকটা হচ্ছে ইলেকট্রনগুলো হলো নেগেটিভ চার্জধর্মী আর নিউক্লিয়াস হলো পজিটিভ চার্জধর্মী। আমরা খুব ভালো করেই জানি নেগেটিভ এবং পজিটিভের মধ্যে যে আকর্ষণ সেটা হচ্ছে স্থির বৈদ্যুতিক আকর্ষণ। তার মানে পরমাণুতে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল দ্বারা ইলেকট্রন এবং নিউক্লিয়াস পরস্পরকে আকর্ষণ করে, কিন্তু সূর্য এবং গ্রহের মধ্যে যে আকর্ষণ সেটা হলো অভিকর্ষণ। তাহলে দুই আকর্ষণ বলও ভিন্ন, সুতরাং এখানে কম্পেয়ার করার কোনো প্রশ্নই ওঠে না। রাদারফোর্ড বলেছেন একটা পরমাণুতে দুটো অঞ্চল আছে, একটা হলো কেন্দ্র আর একটা হলো কেন্দ্র বহির্ভূত অঞ্চল। এটা ঠিক আছে। উনি বলেছেন যে নিউক্লিয়াসের চারিদিকে ইলেকট্রনগুলো যখন নিউক্লিয়াসকে আবর্তন করে তখন তার উপর ওই ইলেকট্রনের উপর দুই প্রকার বল কার্যকর হয়। একটা হচ্ছে যে ইলেকট্রন এবং নিউক্লিয়াসের মধ্যে যে আকর্ষণ কেন্দ্রমুখী বল, আর কেন্দ্র ইলেকট্রনগুলো বাইরের দিকে একটা বল অনুভব করে যাকে বলা হয় কেন্দ্র বহির্মুখী বল। অর্থাৎ রাদারফোর্ড বলছেন যে নিউক্লিয়াসের চারিদিকে ইলেকট্রনগুলো যখন নিউক্লিয়াসকে আবর্তন করে তখন ওই ইলেকট্রনের উপর দুই প্রকার বল কার্যকর হয়, একটা হচ্ছে কেন্দ্রমুখী বল আর একটা হচ্ছে কেন্দ্র বিমুখী বল। এই দুই প্রকার বলের মান সমান এবং বিপরীতধর্মী হওয়ার কারণে ইলেকট্রন তার নির্দিষ্ট অবস্থান থেকে নিউক্লিয়াসে আসে না এবং সেখান থেকে বাইরের দিকে ছিটকেও পড়ে না। এখন বিশেষ করে 2023-এর যে শিক্ষার্থীরা গ্রুপে আসো
তারা হয়তো এটা একটু খটকা লাগতে পারে, ফিজিক্সে তোমরা এটা পড়বা যে কেন্দ্রমুখী বল আর কেন্দ্র বিমুখী বল জিনিসটা আসলে কি। খুব সহজ একটা বাস্তব উদাহরণ আমি সাধারণত তোমাদেরকে দিই, যে তোমরা একটা সুতার মাথায় একটা যে কোনো ওজন, পাথর হোক, একটা লোহা হোক, ঝুলিয়ে দিয়ে আঙ্গুল দিয়ে তুমি ঘুরাবা, দেখবা ঘূর্ণনত অবস্থায় ওই লোহাটাকে তুমি তোমার আঙ্গুলের কাছে আনতে পারবা না, এবং লোহাটা কিন্তু বাইরের দিকেও যাবে না। কেন যাবে না? এবং দেখো তোমার সুতাটা কিন্তু একটা ফ্লেক্সিবল জিনিস, ছেড়ে দিলে কিন্তু পড়ে যাবে, অথচ ঘূর্ণিত অবস্থায় সে স্ট্রেট হয়ে ঘুরছে। কেন? কারণ তুমি লোহাটাকে সুতা দিয়ে তোমার দিকে যে বলে টানছো, লোহাটা কিন্তু বা ওজনটা কিন্তু বাইরের দিকে সেম পরিমাণ বল অনুভব করছে, তাই ওটাকে তুমি ঘূর্ণিত অবস্থায় কখনোই আঙ্গুলের কাছে নিয়ে আসতে পারবা না। এখন খেয়াল করবা, ঘুরাইতে ঘুরাইতে যে তুমি ছেড়ে দাও, পট করে ছেড়ে দিলে কিন্তু দেখবা যে ওজনটা দূরে সরে গেছে, এবং যত জোরে ঘুরিয়ে তুমি ছেড়ে দিবা লোহাটা কিন্তু তত দূরে চলে যাবে। কেন? কারণ তুমি জোরে ঘুরাচ্ছ, তার মানে কেন্দ্রমুখী বল তুমি বেশি দিচ্ছ। কেন্দ্রমুখী বল তুমি যত বেশি দিবা, কেন্দ্র বিমুখী বল তত বেশি অনুভব হবে। কেন্দ্র বিমুখী বলের কোনো স্বাধীন অস্তিত্ব নেই, এটা নির্ভর করে কেন্দ্রমুখী বলের উপর। তুমি যত জোরে তাকে টানবা বাইরের দিকে সে তত বেশি বল অনুভব করবে। তাই জোরে ঘুরাইতে ঘুরাইতে ছেড়ে দিলে মানে কেন্দ্রমুখী বল তুমি বেশি দিলা, পট করে যখন ছেড়ে দিবা ওই মুহূর্তে কিন্তু কেন্দ্রমুখী বল জিরো হয়ে গেল। কিন্তু জড়তার কারণে ওই বস্তুর উপর কেন্দ্র বিমুখী বল তো তখনও কাজ করবে, ফলে সে বাইরে দিকে চলে যায়। এই হলো আমাদের কেন্দ্রমুখী বল এবং কেন্দ্র বিমুখী বল। তো উনি বলছেন রাদারফোর্ড নিউক্লিয়াসের চারিদিকে নির্দিষ্ট অবস্থান থেকে, কক্ষপথ সম্পর্কে ধারণা তো রাদারফোর্ডের দিতে পারেন নাই, অবস্থান থেকে যখন নিউক্লিয়াসকে আবর্তন করে তখন তার উপর দুই প্রকার বল কার্যকর হয়, একটা হচ্ছে কেন্দ্রমুখী বল আর একটা হচ্ছে কেন্দ্র বিমুখী বল। এই দুই প্রকার বলের মান সমান এবং বিপরীতধর্মী হওয়ার কারণে ইলেকট্রন কখনো নিউক্লিয়াসে পতিত হয় না বা তার নির্দিষ্ট অবস্থান থেকে সে কখনো দূরেও চলে যায় না। ক্লিয়ার? এই হলো মোটামুটি আমাদের রাদারফোর্ড পরমাণু মডেলের স্বীকার্যসমূহ। এই স্বীকার্যগুলোর মধ্যে তোমাদের কোনোটা যদি বুঝতে প্রবলেম হয় আমাকে একটু কমেন্টে জানাও, আর আমি একটু দেখি যে আর কোনোটা তোমাদের বাকি হলো কিনা। আসলে মেনলি রাদারফোর্ডটা খুব বেশি গুরুত্বপূর্ণ না বা জটিলও না। কি হয়েছে? আটকে যাচ্ছে বাবা, নেটওয়ার্কের সমস্যা বোধ হয়। বোর পরমাণু মডেলটা বেশি গুরুত্বপূর্ণ। আমি একটু পড়ি, দেখি এখানে কি কি আছে তোমাদের এখানে। আচ্ছা, থ্যাংক ইউ, সবাই ক্লিয়ার লিখেছ। ওকে, থ্যাংক ইউ। এখানে লেখা আছে প্রতিটি পরমাণুর কেন্দ্রস্থলে ধনাত্মক আধানযুক্ত একটা অংশ বর্তমান, যাকে নিউক্লিয়াস বলা হয়। নিউক্লিয়াসের আকার সমগ্র পরমাণু আয়তনের তুলনায় অত্যন্ত নগণ্য। পরমাণুর প্রায় সমগ্র ভর এই নিউক্লিয়াসেই কেন্দ্রীভূত। পরমাণু অভ্যন্তরে বেশিরভাগ জায়গায় ফাঁকা, যেগুলো আমি বলে দিলাম। পরমাণুর সমস্ত ধনাত্মক আধান নিউক্লিয়াসে অবস্থান করে, এই যে বাইরে আর কোনোটা আসলে নাই। ওকে, এবার রাদারফোর্ড পরমাণু মডেলের বেশ কিছু ত্রুটি আছে। তার মধ্যে গুরুত্বপূর্ণ একটা ত্রুটি হলো বা ম্যাক্সওয়েলের তড়িৎ চুম্বকীয় তত্ত্ব অনুসারে, ম্যাক্সওয়েলের তড়িৎ চুম্বকীয় তত্ত্ব অনুসারে উনি বলেছেন যে কোনো কণাকে বেস করে যদি কোনো চার্জিত কণা এইগুলা কি লিখছো রে ভাই তোমরা? আমি গ্রামে আছি ভাই। ওকে, প্লিজ দেখো, ম্যাক্সওয়েলের তড়িৎচুম্বকীয় বিকিরণের তত্ত্ব অনুসারে যদি কোনো চার্জিত কণা যদি অন্য একটা কণাকে বেস করে আবর্তন করে, তাহলে আবর্তনশীল কণাটি ক্রমাগত শক্তি বিকিরণ করতে থাকবে। এটা ম্যাক্সওয়েলের একটা তত্ত্ব এবং গুরুত্বপূর্ণ তত্ত্ব। যে ধরো এই যে নিউক্লিয়াস, ওকে, ইলেকট্রনটা মনে করো এই জায়গায় আছে, তো এ যখন আবর্তন করবে, বলা হচ্ছে যখনই আবর্তন করবে এই যে ক্রমাগত শক্তি বিকিরণ করবে, আর শক্তি বিকিরণ করতে থাকলে তো আস্তে আস্তে নিচে চলে আসবে, আসতে থাকবে, এসে একবারে শেষে নিউক্লিয়াসে পতিত হবে। অর্থাৎ আমরা আসলে রাদারফোর্ড মডেলে কোনো স্থায়ী অস্তিত্ব দেখতে পাবো না, শুধুমাত্র এরকম একটা জিনিস আমরা আসলে দেখতে পাবো। আমি আবারও বলছি, ম্যাক্সওয়েলের তত্ত্ব অনুসারে যে কোনো চার্জিত কণা যখন আবর্তনশীল থাকে সে ক্রমাগত শক্তি বিকিরণ করতে থাকে।
তাহলে সত্যি যদি শক্তি বিকিরণ করতে থাকে, তাহলে শক্তি বিকিরণ করতে থাকলে তো আস্তে আস্তে সর্পিল আকারে, মানে এই যে সাপের নেয় আর কি, এভাবে তো তার মানে আকারটা তো ছোট হতে থাকবে, হতে হতে এক সময় নিউক্লিয়াসে পতিত হবে। তখন তো রাদারফোর্ড পরমাণু মডেলের আসলে কোনো স্থায়ী অস্তিত্বই পাবো না আমরা, মানে জাস্ট এরকম একটা জিনিস দেখতে পাবো যে এখানে কোনো ইলেকট্রন নাই, শুধু মনে হচ্ছে মাঝখানে একটা নিউক্লিয়াস আছে, এরকম মডেল আমরা আসলে দেখতে পাবো। কি ক্লিয়ার? তাহলে এতক্ষণ ধরে যে বললাম কেন্দ্রমুখী বল, কেন্দ্রবিমুখী বল, দুই প্রকার বল কার্যকর, দুইটা অঞ্চল থাকবে, সবই তো ফাও। ওই যে একটা উদাহরণ দিই না আমি, যে তুমি সেলুনে গিয়ে প্রথমে বললা যে আমার চুলের কাটিংটা শাহরুখ খানের মতো করে দেন, করে নিলা, তারপর বললা সালমান খানের মতো করে নিলা, তারপর ধর আমাদের বাংলাদেশ সাকিব খানের মতো করে দেন, করে নিলা, শেষে বললা না কোনোটাই ভালো লাগতেছে না, আমাকে নায়রা করে দেন। সে যদি নাড়া করে দাও তাহলে এত ডিজাইন করে আসলে লাভটা কী হলো? তোমার মাথায় তো কোনো চুলই নাই। তো রাদারফোর্ড মডেল অবস্থাটা হচ্ছে এটাই। সবচেয়ে বেশি রাদারফোর্ড সমালোচিত হয়েছে এই ম্যাক্সওয়েলের তত্ত্ব অনুসারে, যে ম্যাক্সওয়েলের তত্ত্ব অনুসারে ইলেকট্রনগুলো তো আসলে, যেহেতু ইলেকট্রনগুলো নেগেটিভ চার্জযুক্ত আর পজিটিভ চার্জযুক্ত কণাকে যখন এই নেগেটিভ চার্জযুক্ত কণাটা আবর্তন করতে থাকবে, তাহলে ইলেকট্রন তো ক্রমাগত শক্তি বিকিরণ করতে থাকবে। ক্রমাগত শক্তি বিকিরণ থাকলে তো তার আকারগুলো হ্রাস পেতে থাকবে, হ্রাস পেতে পেতে এক সময়তে নিউক্লিয়াসে চলে আসবে। তখন রাদারফোর্ড পরমাণু মডেলের তো আমরা কোনো স্থায়ী অস্তিত্বই দেখতে পাবো না, ফলে রাদারফোর্ড মডেলের তো কোনো অস্তিত্ব থাকে না। এই জন্য এই রাদারফোর্ড মডেল এটা একটা সীমাবদ্ধতা, এবং বিজ্ঞানী বোর কিন্তু এই সুযোগটাই নিয়েছে। উনি বলেছেন, আমরা আগামী ক্লাসে বোর মডেল আলোচনা করব, সেখান থেকে উনি বলেছেন যে নিউক্লিয়াসের চারিদিকে নির্দিষ্ট কক্ষপথ থেকে ইলেকট্রনগুলো যখন নিউক্লিয়াসকে আবর্তন করে তখন সে শক্তি শোষণও করে না, বিকিরণও করে না। জাস্ট এই সুযোগটাই বোর নিয়েছেন, সেটা আমরা আগামী ক্লাসে আলোচনা করব। এইটা নিশ্চয়ই বুঝতে পারলাম। আরেকটা বিষয়, যদি আমি বর্ণালী সম্পর্কে এখন আলোচনা করিনি, বোর মডেল যখন আমি পরাবর্তন বর্ণালীর সম্পর্কে আলোচনা করব, তো ম্যাক্সওয়েলের তত্ত্বটা যদি এখানে প্রযোজ্য হয় রাদারফোর্ডের, এভাবে ক্রমাগত যদি নিরবিচ্ছিন্নভাবে শক্তি বিকিরণ করতে থাকে, তাহলে আমরা যে বর্ণালী রেখাগুলো পাই সেগুলো তো নিরবিচ্ছিন্ন হওয়ার কথা, কিন্তু বর্ণালী রেখাগুলো কিন্তু ভাই নিরবিচ্ছিন্ন নয়, এগুলা বিচ্ছিন্ন। যখন আমি তোমাদের বোর মডেলটা পড়াবো, বর্ণালী পড়াবো, তখন খুব এনজয় করবা তোমরা, দেখবা তখন ভালো লাগবে, তখন এগুলো বুঝতে পারবা তোমরা। এটাও তার একটা ত্রুটি। এই হলো মোটামুটি আমাদের রাদারফোর্ড পরমাণু মডেল এবং তার ত্রুটি। তারপর পরমাণুর বিভিন্ন পরমাণুতে যে ইলেকট্রনগুলো আছে তাদের গতিবেগ, পরমাণুর কক্ষপথের ব্যাসার্ধ, ইলেকট্রনগুলোর শক্তি, কক্ষপথগুলোর শক্তি, কোনো কিছুই কিন্তু রাদারফোর্ড পরমাণু মডেল থেকে ধারণা পাওয়া যায় না। আমার কথা বুঝতে পেরেছো? যে পরমাণুর যে একটা ব্যাসার্ধ, তারপর হচ্ছে ইলেকট্রনগুলো, গতিশীল ইলেকট্রন বা নির্দিষ্ট শক্তি স্তরের গতিশীল ইলেকট্রনগুলোর গতিবেগ, নির্দিষ্ট শক্তি স্তরের শক্তির মান, এ কোনো কিছুই কিন্তু আমরা রাদারফোর্ড পরমাণু মডেল থেকে ধারণা আসলে পাই না। এই মোটামুটি রাদারফোর্ড পরমাণু মডেলের আলফা কণা বিচ্ছেরণ পরীক্ষা, এবং সেখান থেকে উনি যে মডেলটা দাঁড় করেছেন সেগুলো আজকের ক্লাসে এই টপিকসগুলো খুবই ইজি ভাই। আমি তোমাদের গ্রুপে দেখবা পিডিএফটা আপলোড করেছি, তোমরা একটু দেখবা, আমার বিশ্বাস দেখলে তোমরা বুঝতে পারবা। তোমাদের রাদারফোর্ড পরমাণু মডেল, আলফা কণা বিচ্ছেরণ পরীক্ষা, এদের সীমাবদ্ধতা নিয়ে আর কারো কোনো প্রশ্ন আছে কিনা প্লিজ একটু কমেন্টে জানাও। ও আচ্ছা, নাইম কি লিখেছো ভাইয়া? ভাইয়া ম্যাক্সওয়েলের ওইটা ঠিক। ও আচ্ছা, ম্যাক্সওয়েল বলেছেন যে চার্জিত কোনো গতিশীল কোনো কণা যখন গতিশীল থাকে, চার্জিত কোনো কণা যখন গতিশীল থাকে, সেই কণাটা ক্রমাগত শক্তি বিকিরণ করতে থাকে। ম্যাক্সওয়েলের তত্ত্বে বলা হচ্ছে চার্জিত কোনো কণা যখন গতিশীল থাকে, সেই গতিশীল কণাটি ক্রমাগত শক্তি বিকিরণ করতে থাকে। তাহলে এখানে তো ইলেকট্রনটা চার্জিত এবং সে তো নিউক্লিয়াসকে কেন্দ্র করে গতিশীল থাকে, তাহলে ইলেকট্রনেরও তো শক্তি বিকিরণ করার কথা। আর এভাবে ইলেকট্রন যে শক্তি বিকিরণ করতে থাকে, তাহলে সে জায়গায় যেখানে সে ছিল সেখানে সে থাকবে না, তো সে আস্তে আস্তে তার আকার তো হ্রাস পাবে, কারণ যত দূরে যায় আমরা শক্তির মান তত বেশি হয়, তাহলে তত হ্রাস পাবে। হ্রাস পেতে পেতে এক সময় নিউক্লিয়াসে চলে আসবে ইলেকট্রনটা। তার মানে এই রাদারফোর্ড পরমাণু মডেলের তো কোনো স্থায়ী অস্তিত্ব নাই। এই যে দুটা অঞ্চল আমরা বললাম, কেন্দ্রমুখী বল, কেন্দ্রবিমুখী বল, এই সবই তো তাহলে ফাও, কারণ রাদারফোর্ড পরমাণু মডেল তো আমরা এভাবে দেখতে পাবো, কোনো ইলেকট্রন নাই, শুধুমাত্র নিউক্লিয়াস, কারণ ইলেকট্রন নিউক্লিয়াসের মধ্যেই চলে গেছে, ব্যাপারটা এরকম ঘটার কথা। এই সম্পর্কে স্পষ্ট কোনো ব্যাখ্যা রাদারফোর্ড কিন্তু দেন নাই, বাট এই ব্যাখ্যাটা দিয়েছেন বোর, যে নিউক্লিয়াসের চারিদিকে নির্দিষ্ট কক্ষপথে থেকে ইলেকট্রন যখন নিউক্লিয়াসকে আবর্তন করে তখন সে কোনো শক্তি শোষণও করে না, বিকিরণও করে না। এখন একটু বলো তো ভাই,
কিরে ঘুরে গেল কেন? ওটার তো অপি আছে। হ্যাঁ এখন কি ক্লিয়ার ভাই? এখন ক্লিয়ার? কে জিজ্ঞেস করলা ভাই এটা? একটু বলো তো এখন ক্লিয়ার কিনা ভাই? আজকে আর বেশি কন্টিনিউ করবো না, অসুবিধা নাই। এটা কে জিজ্ঞেস করলা ভাই যে ক্লিয়ার কিনা? রাদারফোর্ডটা খুবই ইয়ে না বুঝছে, এখান থেকে খুব বেশি প্রশ্ন, একটুকুই শেষ। যা প্রশ্ন হবে তোমাদের বোর মডেল থেকে, যেটা আগামী ক্লাস থেকে করবো আমার, একদম ক্লাস মিস করবা না। 23টা তো মিস করবাই না, তোমরা নতুন শিখবা। 21, 22 তোমরাও মিস করবা, দেখবা কত কিছু নতুন কিছু শিখতে পাবা আবারও। ঠিক আছে না? ম্যাক্সওয়েলেরটা ঠিক আছে। কি লিখছো ম্যাক্সওয়েলেরটা? তাহলে ভুল না ভাইয়া, ম্যাক্সওয়েলেরটা ঠিক আছে, ম্যাক্সওয়েলের যুক্তিটাই ঠিক আছে। আসলে কি ম্যাক্সওয়েলের যুক্তি ঠিক আছে, কিন্তু পরমাণুর ইলেকট্রনের ক্ষেত্রে ব্যাপারটা আলাদা। এখানে নির্দিষ্ট কক্ষপথে থেকে ইলেকট্রনটা শুধুমাত্র যে ইলেকট্রনটা যে কক্ষপথে থাকে সেই ইলেকট্রনটাকে একটা নির্দিষ্ট শক্তি অর্জন করে কক্ষপথে থাকতে হয়। সেটা আমরা বোর মডেলে গেলে ব্যাখ্যা করবো, অসুবিধা নাই। অর্থাৎ সেখান থেকে সে স্থানচ্যুত হয় না। অর্থাৎ ম্যাক্সওয়েলের তত্ত্বটা এক্ষেত্রে প্রযোজ্য না, এটা বোর বলে দিয়েছেন, বাট রাদারফোর্ড এর সম্পর্কে কিছু বলেন নাই। যেহেতু এর সম্পর্কে কিছু বলেন নাই, তাহলে ধরে নিতে পারি ম্যাক্সওয়েলের কথাটাও এখানে সত্য, আর এখানে সত্য হলে তো রাদারফোর্ড মডেলের কোনো অস্তিত্বই থাকে না, এটাই বলা হচ্ছে। হ্যাঁ, ম্যাক্সওয়েলের তত্ত্বটা সঠিক, যে কোনো কিছু কোনো চার্জিত কণা যখন আবর্তন করে তখন সে ক্রমাগত শক্তি বিকিরণ করে, কিন্তু পরমাণুর ক্ষেত্রে এটা হয় না। এই কারণে যেটা আমরা বোর মডেলে বলবো যে প্রত্যেকটা শক্তি স্তরে শক্তি হচ্ছে নির্দিষ্ট। একটা ইলেকট্রন যখন যে কক্ষপথে থাকে ওই কক্ষপথ আবর্তন করার মতো যে শক্তি সেটা নিয়েই থাকে, সেটা সে নিয়েই থাকে। এবং বাইর থেকে যতক্ষণ পর্যন্ত আমরা শক্তি না দিই, বাহির থেকে যতক্ষণ পর্যন্ত আমরা শক্তি না দিব ততক্ষণ পর্যন্ত ওই ইলেকট্রনটাকে আমরা ওই নির্দিষ্ট কক্ষপথ থেকে স্থানচ্যুত করতে পারবো না। সেটা আমরা বোর পরমাণু মডেলে গিয়ে আলোচনা করব। শিহাব রহমান লিখেছে ক্লিয়ার ভাইয়া, অতৌসি বিয়াসানা এইচএসসি 23। আমি আবারও বলছি 23-এর পোলাপন তো অবশ্যই নিয়মিত ক্লাস করবা, আর 21 এবং 22 তোমরা মিস করো না। কারণ আজকেরটা হয়তো বলো ভাই কই নতুন তো কিছু শিখলাম না, আজকে তো নতুন কিছু নাই, রাদারফোর্ড মডেলে তো তেমন কিছু নাই, তোমরা তো নিশ্চয়ই জানো। না ভাইয়া, এটা আসলে ভুল, তোমাদের বেশ কিছু বইও এই ভুলটা আছে। তোমাদের সেন্টিমিটারে যখন হবে তখন এটা, সেন্টিমিটারে যখন হবে তখন এইটা সেন্টিমিটারে যখন হবে পাতলা সনপাতের পুরুত্ব এইটা, আর যখন মিলিমিটারে দিবা তখন দিবা এইটা। আমি দেখেছি তোমাদের অনেক বই এটা আছে, তোমাদের বইগুলোতে ভুল আছে। আমি যেটা লিখে দিলাম এটাই ঠিক, আমার বইও যদি থাকে সেখানেও ভুল আছে। সেন্টিমিটারে হলো এটা, আর মিলিমিটারে হলে হবে এইটা। কি ঠিক আছে? তানজিম তানি বুঝতে পেরেছো ভাইয়া? আচ্ছা, সিরাজুল মনিরা, হ্যাঁ 22, থ্যাংক ইউ। আমি বললাম তো যে তোমরা ক্লাস করে দেখো ভাইয়া, আগামী দিন থেকে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করবা যে সত্যি তো ভাইয়া এর আগেও ক্লাস করে গেছি এই অধ্যায়ের, কিন্তু আজকে আরো নতুন কিছু শিখলাম। আচ্ছা, থ্যাংক ইউ। তাহলে আজকে মোটামুটি আমাদের 40 মিনিটের মতো ক্লাস হয়ে গেছে। আর রাদারফোর্ডের মতো গুরুত্বপূর্ণ একটা টপিক আজকে আর শুরু না করি, আমি একটু পরে আবার ওই সেকেন্ড ইয়ারের গ্রুপে 21-এর অ্যাসাইনমেন্টের কথা বলবো। তোমাদেরও ফোনে চার্জ না দিলে চার্জটা দিয়ে নাও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে পর্যন্ত এই 4টা ক্লাস কিন্তু আমরা করলাম একদমই সাধারণ আলোচনাগুলো। এই গুণগত রসায়নের মেন আলোচনা কিন্তু শুরু হবে আগামী ক্লাস থেকে, তাই কেউ মিস করবা না। সুস্থ থেকো, ভালো থেকো, সবার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।